আমাদের ভাইস চ্যান্সেলর স্যারকে দেখে আমার আগে করে মনে হয়েছে যে মোটামুটি ভালো মানের প্রেমিক ছিলেন আর কি। তো তারপরে বাড়ি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হলো ইসাখার দেশ। ইসাখা মানে আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের তো মানে অজয় কণ্ঠ, এবং ইসাখার তরবারি তো মারাত্মক জিনিস, মানসিংহ পরাজিত করেছিলেন তিনি। সেই ইসাখার দেশের লোক, তার মধ্যে 11 সিন্ধু ইসাখার দুর্গ ছিল ওখানে, পাকুন দিয়া। তো সেই জন্য আমি দেখলাম যে বাবা, ইসাখার মধ্যে তার দৃঢ়তা আছে, কিন্তু কিন্তু ইসাখাও কিন্তু খুব রোমান্টিক ছিলেন, নইলে চাঁদ রায়ের কন্যা স্বর্ণময়ী তার প্রেমে পড়তো না। এইটার উপরে আমাদের ইসমাইল হোসেন সিরাজের একটা বিখ্যাত উপন্যাস আছে রায় নন্দিনী, তোর পরে দেখতে পারো, মজা লাগবে। যাই হোক, তো স্যার আপনার এই ইউনিভার্সিটির জীবন, এবং আপনি শুনলাম যে দক্ষিণ আফ্রিকা বিজয় করে এসেছেন। দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশের মধ্যে প্রথম প্রফেসর, ভাইস চ্যান্সেলর, যিনি পুরো দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলার শহর সহ সেখানে ভিজিটিং প্রফেসর হিসেবে কাটিয়েছেন 1 মাসের বেশি সময়। আমার মনে হয় না কোনো ভাইস চ্যান্সেলর এই সুযোগ আর কখনো পেয়েছে বাংলাদেশের। এমন একটা হাততালি দাও। এরকম ভাইস চ্যান্সেলর পাওয়া তো সৌভাগ্যের। আজিকে ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, কাঁধে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। মৌলানা ভাসানীর ইসলামী সমাজতন্ত্র, ফরুকের সাথে মিল আবুজর গিফারি আর মৌলানা ভাসানীর ইসলামী সমাজতন্ত্রের একই প্যাটার্ন, ভিন্ন ভিন্ন ফর্মে তারা বলেছেন। কার্ল মার্কস যদি আবুজর গিফারিকে পড়ার সুযোগ পেতেন, বা তিনি যদি রসুলের জীবনটা পাঠ করার সুযোগ পেতেন, আমি বিশ্বাস করি যে কার্ল মার্ক্সবাদ বাদ দিয়ে ইসলামকে সামনে নিয়ে আসলেন। ফরুকের জন্ম হয়েছে রুশ বিপ্লবের 1 বছর পরে, 1917 সালে রুশ বিপ্লব, তার ঠিক 1 বছর পরে ফরুক আহমদের জন্ম 1918 সালে। নজরুলের তিনি 19 বছরের ছোট। আচ্ছা, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ লাগলো ওখানে, আর এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 2 বিশ্বযুদ্ধের মাঝখানে ফরুক আহমদের বেড়ে ওঠা। এই অস্থিরতা, এই নৈরাজ্য, এই হাহাকার, এই বিভীষিকার থেকে আমাদেরকে বাঁচাতে পারে শুধুমাত্র বিশ্বাস। অতীন্দ্রিয়বাদ, যেটা মানব রচিত মতবাদের সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি এগিয়ে যাওয়ার বার্তা শোনালেন, মানব মুক্তির বার্তা হিসেবে বেছে নিলেন ইসলামকে। কিন্তু দেখা যায় দূরে, বহু দূরে হেরার রাস্তরণ, ওইখানে তিনি যেতে বলেন, ওইখান থেকে আলো নিয়ে আসতে হবে, ওইটাই হলো মানব মুক্তির রাস্তা। তবে তোমাদের মাথায় রাখতে হবে, ফরুক আহমদের ইসলাম পুরোপুরি বা সব কামানোর দোকানদারি করা নয়। ফরুক আহমদের ইসলাম হলো রেগুলেশন। প্রফেট, আমাদের প্রফেট যে রেগুলেশন নিয়ে আসছিলেন পৃথিবীতে, সমাজকে পাল্টায় দেওয়া, জীবন ব্যবস্থাকে পাল্টায় দেওয়া, সেই রেগুলেশন 4 খলিফা পর্যন্ত ছিল। তারপরে পাল্টা প্রতি বিপ্লব হলো, কু হয়ে গেল, মুয়াবিয়ার নেতৃত্বে কু হয়ে গেল, এবং ইসলামের রেভলিউশনের স্পিড শেষ হয়ে গেল, গণতন্ত্র নির্বাসিত হলো, রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, ফিনিশ। এরপরের ইসলাম আর ইসলাম না, এগুলো হলো রাজা মহারাজাদের জীবন কাহিনী। তো ফরুক আহমদ বেছে নিলেন ইসলামকে। এই যে তিনি ইসলামকে বেছে নিলেন, এখানে তার সাথে মিল কার? তার সাথে মিল হলো সাহাবী আবুজর গিফারি। আবুজর গিফারি যেটা চেয়েছিলেন, শোষণ মুক্ত সমাজ, সম্পদের সুষম বন্টন। মার্চ নজরুল জন্ম নিলেন 20 সালের দিকে, কলকাতায় আসলেন, এসেই জয় করে ফেললেন। এলেন, দেখলেন, জয় করলেন। এই জয়ের পরেই সত্যিকার মুসলমানদের জাগরণটা শুরু হয়ে গেল। এই যে নজরুলীয় মুসলিম রেনেসা, এই রেনেসার সর্বশ্রেষ্ঠ নাম হলো 2টা, একটা হলো জসিমউদ্দিন, আরেকজন হলেন ফরুক আহমদ। আমি বলি যে নজরুলীয় মুসলিম রেনেসার একটা ডাইরেক্ট শ্রেষ্ঠ 2টা প্রোডাকশন, এবং 2টাই রিফাইন। এটা এর চেয়ে বেস্ট আর কিছু হতে পারে না। তো আজ তার মৃত্যু জন্মদিনে আমি তার এই মহান কবির প্রতি জানাচ্ছি আমার গভীর শ্রদ্ধা। ফরুক আহমদ সহ বাংলা সাহিত্যে আমার বিবেচনায় আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ 6 জন কবি, শ্রেষ্ঠ। এদেরকে এক সিরিয়ালে রাখা যায়, তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন। প্রথম জন হইলেন মাইকেল মধুসূদন দত্ত। আমি বলছি কিন্তু আধুনিক বাংলা সাহিত্যে, মানে 1800 সাল থেকে যে আধুনিকতা ধরা হয়, সো কল্ড মডার্নিজম, সেটার থেকে বলছি। তো আধুনিক বাংলা সাহিত্যের প্রথম
মহা বিখ্যাত কবি হলেন, প্রথম কবি হলেন, যারা শ্রেষ্ঠ 6 জন কবি, একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর কাজী নজরুল ইসলাম, 4 নম্বর জীবনানন্দ দাশ, 5 নম্বর জসিমউদ্দিন, 6 নম্বর ফজলুল আহমদ। আধুনিক বাংলা সাহিত্যের এই দীর্ঘ পরিসরে এই 6 জন কবিকে আমার বিবেচনায় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ 6 জন কবি। এদের প্রত্যেকের নিজস্ব পথ আলাদা, কারোর সাথে কারো মেলে না, অসাধারণ মৌলিকত্ব। তো এর মধ্যে ফররুখ ছিলেন একেবারেই ব্যতিক্রম, এটা আমরা পরে আসতেছি। তো বাংলা সাহিত্যের এই যে 6 জন কবি, তার একজন হলেন ফররুখ আহমদ। ফররুখের পরে যদি আরো ধরতে হয় তাহলে আমরা আল মাহমুদকে ইনভলভ করবো, আল মাহমুদ। কিন্তু এরপরে আমরা যেতে রাজি না, কারণ বাকিদের মধ্যে অনেক ভেজাল ছিল। নিরেট মানে যাকে বলা হয় এখানে মৌলিকত্ব, যেটাকে বলা যায় নিজস্বতা, স্বতন্ত্র, নিজের ভাষা আলাদা, ভঙ্গি আলাদা, কথা বলার ঢং আলাদা, বাক্য গঠনের প্রক্রিয়া আলাদা, এইটা এই 6 জনের বাইরে অতটা প্রকটভাবে কোথাও ছিল না, আল মাহমুদ ছাড়া পরের প্রজন্মের। তো রবীন্দ্রনাথ মারা গেলেন 1941 সালে। 41 সালে জীবন সমাপ্তি ঘটল। নজরুল নির্বাক হয়ে গেলেন 42 সালে, 1942 সালে, তার জাস্ট 1 বছর পরে। আর ফররুখের 7 সাগরের মাঝে কবিতা বেরোল 1943 সালে। সময়টা ভালো করে খেয়াল করো, 41, 42, 43। বই বেরোল 1944 সালে 7 সাগরের মাঝি। তাহলে দেখা যাচ্ছে যে যে শূন্য স্থান তৈরি হওয়ার কথা ছিল নজরুল বা রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে, সেই শূন্যস্থান দেখা দেওয়ার আগে ওখানে এসে প্রকৃতি বা যিনি আমাদের স্রষ্টা, তিনি এমন একটা ব্যবস্থা করলেন যে আমরা ফিল করলাম না যে আমরা শূন্য হয়ে গেছি, ফররুখের আবির্ভাব হয়ে গেল। এবং একটা নতুন টেস্ট, একদম নতুন টেস্ট নিয়ে আসলেন তিনি খাবারে, ভিন্ন রেসিপি। আরেকটা জিনিস, ফররুখের নায়ক কারা দেখো খেয়াল করে, কোন ইসলামী চিন্তাবিদ না, কোন বিশ্ববিশ্রুতি স্কলার না, ফিলোসফার না, তার নায়ক হলো অ্যাডভেঞ্চারিজম। কে? সিন্দাবাদ। আরব রজনীর রূপকথার একজন স্বার্থ সফর আছে সিন্দাবাদের আরব রজনীতে। এই সিন্দাবাদ দরিয়া পার হয়ে চলে যায়, দরিয়া সমুদ্র, দূর সমুদ্রে চলে যায় ব্যবসা বাণিজ্য করতে, সেইখান থেকে আবার জাহাজ কিনে নিয়ে আসে, জাহাজ নিয়ে। অ্যাডভেঞ্চারিজম ফররুখের রক্তে মাংসের মধ্যে ছিল, অভিযান। অতএব তার অভিযানের নায়ক হলো সিন্দাবাদ। আর তিনি বেছে নিলেন আরেকজন কাকে? হাতেম তাই। 1-2 ক্যারেক্টারে একটাও সো কল্ড ইসলামিক নয়, এরা মুক্ত মানুষ। হাতেম তাই দান, মানুষের উপকার করার জন্য তার হৃদয়টা দিয়ে গেছে পৃথিবীকে।